সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতকালকে আমি তোমাদের সাথে ছিলাম, মেহজাবিন খানম, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। গতকাল তোমাদের সাথে আমি প্রথম ক্লাসটা নিয়েছি, যেটা ছিল ভাষা। আজকে আমি দ্বিতীয় ক্লাসটা নিব, যেটার যেটার শিরোনাম হচ্ছে ব্যাকরণ। তো প্রথমেই আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাবো, কারণ গতকালকে আমার ক্লাসটা ছিল দুপুর 12টায়। তোমরা সকাল 9টা থেকে ক্লাস শুরু করেছিলে। তো 12টার সময় বাংলা ক্লাসটা আসলে একটু বোরিং হওয়ার কথা, কিন্তু তারপরও আমি তোমাদের কমেন্টস পড়ে মনে হলো যে তোমরা বেশ ভালোই এনজয় করেছো এবং তোমাদের কনসেন্ট্রেশন ছিল, সেজন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকেও আমরা শুরু করছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো তোমাদের কমেন্টস পড়ে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তোমরা লাইভ ক্লাস চাচ্ছিলে এবং তোমাদের অনেকের কাছেই বই নেই, যার ফলে তোমরা বইটা দেখতে চাচ্ছিলে। তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে সেই ব্যবস্থা রেখেছি। আর কমেন্টস করার জন্য ধন্যবাদ তোমাদেরকে। আমি আজকে যেটা করেছি, আমি তোমাদেরকে বই দেখাবো এবং তারপর স্লাইডও দেখাবো। তো এইটা বই, দেখে নাও। তোমরা চাইলে তোমরা পিকচার তুলে নিতে পারো, অথবা যদি সম্ভব হয় তোমরা স্ক্রিনশটও রাখতে পারো। এটা তোমাদের বই, হক কৃষি ডিপ্লোমা বাংলা। তো তোমরা এই বইটা কোথায় পাবা? এটা তোমরা যে শেরে বাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটা এটার এখানে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে পাবা, অথবা যদি সম্ভব হয় তোমরা নীলক্ষেতেও পাবা। নীলক্ষেতে আরো কম নিবে দাম হয়তো, সেখান থেকেও কিনতে পারো, অথবা তোমরা এই তোমাদের এই এটিআই থেকেও কিনতে পারো, তোমাদের ইচ্ছা, যেখানে তোমাদের সুবিধা হয়। তো এই বইটা তোমরা কালেক্ট করবে, কারণ এখন ক্লাস হবে নিয়মিত, পরীক্ষাও হবে। তো এই দেখো, এই বইটা যারা রচনা করেছেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই রচনা এবং সম্পাদনায় আছে মুতাহারুল আশরাফ, নাহিদ সুলতানা, মোহাম্মদ মঞ্জুর আলী, মোহাম্মদ গোলাম মোস্তফা। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো, অথবা ছবি তুলে রাখতে পারো। ঠিক আছে, তোমরা এটার পিকচার নাও, তোমাদেরকে সময় দিচ্ছি। পিকচার তুলে রাখতে পারো, অথবা তোমরা স্ক্রিনশটও নিতে পারো। আশা করি এর পরবর্তী ক্লাস যখন হবে আমার সাথে, অর্থাৎ তৃতীয় ক্লাস, যেটা আগামী সপ্তাহে, তোমাদের সবার কাছেই আশা করি বইটা থাকবে। ঠিক আছে? তো তারপর তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে যেন আমি প্রশ্নটা দেখাই তোমাদেরকে। আমি প্রশ্নের ধরন এবং সিলেবাস সম্পর্কে বলেছি গতকালকে, তারপরেও তোমাদের কয়েকজন প্রশ্ন করেছো যে ম্যাডাম একটা স্যাম্পল দেখালে ভালো হতো। তো তোমাদের কথা চিন্তা করে আমি গতকালকে একটা প্রশ্ন কালেক্ট করেছি, যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এই যে, আশা করি তোমাদের এতে অনেক উপকার হবে। এই যে, এটা 2018 সালের প্রথম পর্ব সমাপনী পরীক্ষা। দেখো, প্রশ্নটা এই যে এরকম ছিল, 120 মার্কসের পরীক্ষা। তোমাদের টোটাল পরীক্ষা হয় 150 নম্বরে। আমি গতকাল বলেছি 150 নম্বরের টোটাল পরীক্ষা হয় তোমাদের। তো সমাপনী পরীক্ষা যেটা, সেটাতে থাকে 120 নাম্বার। এই দেখো, 120 নাম্বার, 120 নাম্বার থাকবে সমাপনী পরীক্ষা, যেখানে তোমাদের 3টা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। দেখো, ক বিভাগে সর্বমোট 30 নাম্বার। এক একটা প্রশ্নে তোমার 2 নাম্বার করে, 15টা প্রশ্ন, সর্বমোট 30 মার্কস। দেখো, প্রশ্নের ধরনগুলো দেখো, কিন্তু খুব ছোট, একদম মানে বলতে গেলে এক কথায় উত্তর। বাংলা ভাষার প্রাচীন যুগ কোন সময়? গতকাল তোমাদেরকে বলেছি আমি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, যেটাকে বাংলা ভাষার প্রাচীন যুগ বলা হয়। গতকালকে নেটের প্রবলেমের জন্য স্লাইড গুলো যায়নি, তারপরেও আমি যদি সম্ভব হয় আমি তোমাদেরকে সেই স্লাইডটা আবারও শেয়ার করার চেষ্টা করব, কারণ তোমরা শুধু কথা শুনে গিয়েছো, স্লাইড গুলো দেখোনি। তো সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা এতটা মানে আগ্রহ সহকারে শুনেছো এবং কনসেন্ট্রেশন ধরে রেখেছিলে। তো আমি চেষ্টা করব ফার্স্ট ক্লাসের স্লাইডটা আবারও শেয়ার করতে। ঠিক আছে? তো আজকে দেখো,
আজকেও তোমরা কমেন্টস করে জানাও কোনো ধরনের ক্লাসে যদি কোনো মানে বৈদ্যুতিক সংযোগ জাতীয় কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যা যদি থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, এই যে দেখো আমি প্রশ্নটা তোমাদের জন্য সংগ্রহ করেছি। এখানে হচ্ছে প্রথম ক বিভাগে তোমাদের 15টা প্রশ্ন থাকবে, এক একটাতে 2 মার্কস করে। আর প্রশ্নের ধরনগুলো দেখো খুব ছোট ছোট। প্রথম প্রশ্নটার উত্তরটা দেখো আমি বলে দিয়েছি, বাংলা ভাষার প্রাচীন যুগ কোন সময়? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই যে প্রকৃতি বলতে কি বোঝায়? তারপর এগুলো সবই আমি ক্লাসে নিব। আমি জাস্ট এটা কিন্তু একটা স্যাম্পল দেখাচ্ছি। আমি কিন্তু ক্লাসে যে গুলো পড়াবো এবং স্লাইডে যেগুলো দেখাবো সেগুলোই আসবে। আমি স্লাইডের বাইরে অনেক কিছু বলি, সেটা হচ্ছে তোমাদের বোঝার জন্য, যাতে তোমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। এটা শুধুই বোঝার জন্য। আমি ক্লাসের বাইরে যেগুলো বলি মানে স্লাইডের বাইরে, সেগুলো আমি পরীক্ষায় দিব না। ঠিক আছে, এটা তোমাদের যাতে বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় সেই জন্য আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ একটা বিষয়ের প্রতি ভালো লাগা তখনই জন্মাবে যখন তুমি সেটার মূল থেকে বুঝতে পারবা। একদম পরীক্ষায় যা আসবে তাই যদি পড়ানো হয় তাহলে হচ্ছে মানে এটা হচ্ছে খাওয়া আর বমি করার মতো হবে। সেজন্য আমি তোমাদেরকে মূল জিনিসটা পড়াতে চাচ্ছি, কিন্তু পরীক্ষায় যেগুলা দিব সেগুলা সবই আমার স্লাইডে থাকবে এবং আমি সেগুলো গুরুত্ব দিব। তো আশা করি তোমরা ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবে। এই যে দেখো, তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, মন মাঝি শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এরকম প্রশ্নগুলো খুব ছোট ছোট প্রশ্ন। শহীদ জননী নামে খ্যাতকে, তারপর বঙ্গভাষা কবিতাটি কোন ধরনের রচনা, তারপর হচ্ছে সংস্কৃতির বুনিয়াদ কি, স্টপ জেনোসাইড কার নির্মিত চলচ্চিত্র, অনুবাদ কয় প্রকার ও কি কি, 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, নেমেসিস শব্দের অর্থ কি, অন্য অন্য ও আকাশ শব্দের দুটি করে প্রতিশব্দ, সোনার তরী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি, শুভেচ্ছা শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যগ্রন্থটি কার লেখা। দেখো প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুবই সংক্ষিপ্ত হবে। আমি তোমরা হয়তো অনেকেই প্রশ্নগুলো বুঝতে পারছো না, কারণ প্রশ্নগুলো তখনই বুঝবা যখন হচ্ছে এগুলোর উপর ক্লাসটা নেওয়া হবে। ঠিক আছে, তো যখন আমি এই এই সবগুলো বিষয়গুলো টাচ করব তখন কিন্তু তোমরা প্রশ্নগুলো বুঝতে পারবে যে উত্তরগুলো কত ছোট। তো এই গেল ক বিভাগ। তারপরে আসি আমরা খ বিভাগে। দেখো খ বিভাগে হচ্ছে তোমার 10টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান সমান, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে থাকবে তোমার 4 নাম্বার করে। তো দেখো আমি কয়েকটা স্যাম্পল বলছি, যে ধ্বনি ও বর্ণ কাকে বলে, এদের মাঝে পার্থক্য কি, তারপর সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য দেখাও, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য আলোচনা করো, তা সবে অবোধ আমি অবহেলা করি, এটা কোন কবি, কবি কেন এই কথা বলেছেন, তারপর বাক্যের কয়টি অংশ ও কি কি আলোচনা করো, রাষ্ট্রীয় স্বাধীনতার সাথে সংস্কৃতির সম্পর্ক নির্ণয় করো, মানুষই স্রষ্টার, মানুষই ভাষার উদ্ভাবক, ভাষার কথা প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা করো, তপুর মৃত্যুতে কার কার চোখে অশ্রুর ফোয়ারা নেমেছিল, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি কি, তারপর নিচের শব্দগুলোর অশুদ্ধি সংশোধন করো। এই ধরনের প্রশ্ন আসবে, যেটা ক বিভাগ থেকে খ বিভাগের উত্তরগুলো একটু বড় হবে সেই অনুসারে উত্তরগুলো করবে তোমরা। এক একটা প্রশ্নের মান থাকবে 4। তো এই গেল ক বিভাগ এবং খ বিভাগ। তারপর আসি আমরা গ বিভাগে, যেখানে হচ্ছে তোমার একটা প্রশ্ন বেশি থাকবে। অর্থাৎ দেখো এখানে 6টা প্রশ্ন থাকবে, তোমাদেরকে 5টার উত্তর করতে হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা প্রশ্নে 10 নাম্বার করে, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কম্পারেটিভলি অনেক বড় হবে, রচনামূলক ধরনের হবে। তো আমি তোমাদেরকে কয়েকটা স্যাম্পল মানে কয়েকটা প্রশ্ন বলছি স্যাম্পল হিসেবে। দেখো এখানে আছে, বঙ্গভাষা কবিতার মূল বক্তব্য লেখো, জামিকে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় চরমপত্র কেন প্রচার করা হতো, স্বাধীনতা তুমি কবিতায় কবি কিভাবে স্বদেশের স্বাধীনতার বর্ণনা করেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এই উক্তির আলোকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত মানুষ কবিতার বক্তব্য বিষয়ে আলোচনা করো। তারপর দেখো প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যাও থাকবে। এখানে যেটা দিয়েছে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, অর্থাৎ সোনার তরীর 2টো লাইন উল্লেখ করে দিয়েছে। তো তারপর দেখো ভাব সম্প্রসারণও থাকবে,
স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন। তারপর দেখো একটি কিন্তু পত্রও থাকতে পারে। জঙ্গিবাদ একটি সামাজিক সমস্যা, এই নিয়ে কিন্তু ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখো। এইরকম একটা প্রশ্ন এসেছিল 2018 সালে। তো এর আদলেই তোমাদের প্রশ্ন হবে তোমাদের সমাপনী পরীক্ষায়। এগুলো প্রশ্ন থাকবে তা না, কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে? তো আশা করি তোমাদের এখন প্রশ্ন নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। তোমরা আমাকে বলেছিলে কমেন্ট সেকশনে যেন আমি প্রশ্ন একটা স্যাম্পল দেখাই, তাই তোমাদের জন্য এটা আমি কালেক্ট করেছি। তো আশা করি এখন প্রশ্ন নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না যে প্রশ্নের ধরন কেমন হবে। তো তারপরেও যদি তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। অবশ্যই আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে বা আজকে যদি সময় থাকে। ঠিক আছে? তো আসো এখন আমরা আমাদের লেকচারে ফিরে যাই। তো লেকচারে যাওয়ার আগে আমি গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে ভাষা। ঠিক আছে? এই যে দেখো আমি গত ক্লাসে ভাষার সংজ্ঞা পড়িয়েছি। এটা হচ্ছে আমি বই থেকে বইয়ের তোমাদের যে বইটা আছে সেই বইয়ের হচ্ছে পাতাটা আমি তোমাদের জন্য স্ক্যান করে আমি স্লাইডে বসিয়েছি যাতে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। ঠিক আছে? এই যে দেখো গতকালকে আমি তোমাদেরকে পড়িয়েছি ভাষা। আমি গতকালকে ভাষার সংজ্ঞা পড়িয়েছি, বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ পড়িয়েছি, বাংলা ভাষারীতির বিভিন্নতা ও বৈচিত্র্য, আঞ্চলিক ভাষারীতি, শব্দ সম্পদ ও প্রাণশক্তি, সাধু ভাষারীতি এর ব্যবহারিক বৈশিষ্ট্য, চলিত ভাষারীতি এর ব্যবহারিক বৈশিষ্ট্য, এবং সেই সাথে কিন্তু আমি তোমাদেরকে সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য পড়িয়েছি। যেটা গত ক্লাসে পড়েছি স্লাইডগুলো সরেনি, সেটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমি চেষ্টা করব সেই স্লাইডটা আবার তোমাদের সাথে শেয়ার করতে। ঠিক আছে? তো এখন আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ব্যাকরণ। দ্বিতীয় অধ্যায় পড়াবো ব্যাকরণ। তো তোমরা অনেকেই বলছিলে যে খুব লোড হয়ে যাচ্ছে। দেখো তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, ঠিক আছে? তো একদিনে একটা চ্যাপ্টার কিন্তু নিতেই হবে। একদিনে কিন্তু একটা চ্যাপ্টার নিতেই হবে, না হলে এত বড় সিলেবাস কিন্তু শেষ হবে না। ঠিক আছে? সেজন্য একদিনে একটা অধ্যায় নিতেই হবে। তোমরা কনসেন্ট্রেশন ধরে রাখবা। যদি মানে তোমাদের লোড নিতে কষ্ট হয় একটু ব্রেক দিয়ে আবার আসবা। ঠিক আছে? এবার চলে আসি আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় ব্যাকরণ। তো আজকে আমরা কি কি শিখবো আসলে আমরা একটু এক নজরে দেখে নেই। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ব্যাকরণের সংজ্ঞা, বাংলা ব্যাকরণের সংজ্ঞা, ব্যাকরণ শাস্ত্রের উদ্ভব ও বিকাশ, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, ব্যাকরণের শ্রেণীবিভাগ এবং ব্যাকরণের আলোচ্য বিষয়। তো তোমরা বলেছিলে যে আমি যেন বইটা দেখাই, লাইভ ক্লাসে যেন বই দেখাই। করে বোঝা যাবে না, আবার লাইভে কিন্তু অনেক সময় ব্লার আসে। ঠিক আছে? অনেক সময় ঘোলাটে আসে। সেজন্য আমি তোমাদেরকে বইয়ের পেজটাও দেখাবো এবং হচ্ছে স্লাইড শো করে মানে ক্লাসটাও নিব। আমি স্লাইড শো করেছি, তোমাদের জন্য আমি বইটাও রেখেছি, যেহেতু তোমাদের অনেকের কাছেই বইটা নাই সেই জন্য। দেখো এই যে এখানে আছে তোমার ব্যাকরণের সংজ্ঞা, বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের সংজ্ঞা, এবং আরো আছে বাংলা ব্যাকরণের কতিপয় উল্লেখযোগ্য সংজ্ঞা এবং ব্যাকরণ শাস্ত্রের উদ্ভব ও বিকাশ। দেখো প্রথমেই ব্যাকরণের সংজ্ঞা। এখানে টোটাল 4টা বিষয় আছে: ব্যাকরণের সংজ্ঞা, বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের কতিপয় উল্লেখযোগ্য সংজ্ঞা এবং ব্যাকরণ শাস্ত্রের উদ্ভব ও বিকাশ। তো প্রথমেই কিন্তু আবার ব্যাকরণের তোমার আছে, ব্যাকরণ মানে যেটা, সেটা ব্যাকরণ শব্দটির মানে হচ্ছে তোমার বিশেষভাবে বিশ্লেষণ। এই ব্যাকরণ দেখো এখানে যে ব্যাকরণ, এখানে কিন্তু তোমার দুটি উপসর্গ আছে, একটা ক্রিয়ার মূল আছে এবং হচ্ছে তোমার একটা কৃৎ প্রত্যয় আছে। এই দেখো ব্যাকরণ, এই যে দেখো দুটি উপসর্গ বি এবং আ, বি আ এই দুইটাই কিন্তু হচ্ছে তোমার সংস্কৃত উপসর্গ। এই দুইটা কিন্তু সংস্কৃত উপসর্গ। তোমাদেরকে যখন উপসর্গ পড়াবো তখন তোমরা এই বি আ উপসর্গগুলো পাবে।
তো এখানে দুটা উপসর্গ আছে, বি এবং আ। এই যে দেখো ব্যাকরণটা ভাঙলে যেটা আসে বি আ, তারপর আসে তোমার একটা ক্রিয়ার মূল বা ধাতু, ক্রিয়ামূলকে ধাতু বলে, এবং এটাকে তোমার কিন্তু রুট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই যে দেখো ক্রি, ক্রি এটা ক্রিয়ামূল বা ধাতু বলে রুট চিহ্ন দিয়ে প্রকাশ করেছে। এই যে দেখো ক্রি, ক্রি। তারপর হচ্ছে তোমার লাস্টে যেটা আছে অনট, অনট আসছে তোমার অন থেকে। তো এইটা কিন্তু কৃত প্রত্যয়। তো এখানে দেখো দুটা উপসর্গ আছে, মানে ব্যাকরণ ভাঙলে আমরা যেটা পাচ্ছি, দুটা উপসর্গ, একটা ক্রিয়ার মূল বা ধাতু এবং একটা কৃত প্রত্যয়, বি আ ক্রি অনট। এটা থেকে আসছে তোমার ব্যাকরণ। এই ব্যাকরণের মানে হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এবার দেখো যেটা আছে ব্যাকরণের সংজ্ঞা, বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের কতিপয় উল্লেখযোগ্য সংজ্ঞা এবং ব্যাকরণ শাস্ত্রের উদ্ভব ও বিকাশ। বইয়ে অনেক লেখাগুলো অনেক ছোট ছোট, তাই তোমাদের জন্য, তোমাদের মানে বোঝার সুবিধার জন্য আমি স্লাইড করেছি, আমি স্লাইডে দেখাচ্ছি। এই যে দেখো ব্যাকরণ। তো এখন ব্যাকরণ কম বেশি সবাই জানি ব্যাকরণ মানে কি, ছোটবেলা থেকেই তোমরা পড়ে আসছো ব্যাকরণ। এগুলো তারপরেও এগুলো আবারও জানতে হবে, কারণ এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকরণ যদি না জানো সেক্ষেত্রে ভাষাটাই বুঝতে পারবে না যে কিভাবে সেটা গঠিত হয়েছে, সেজন্য ব্যাকরণটা জানা দরকার। দেখো আমরা আবারও ব্যাকরণ পড়ছি, যে ছোট ক্লাস থেকে আমরা ব্যাকরণ পড়ে আসছি, আবারও ব্যাকরণটা পড়ছি। দেখো এখানে ব্যাকরণের সংজ্ঞাটা কি বলেছে, যে শাস্ত্রের কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকেই ব্যাকরণ বলে। অর্থাৎ এখানে ব্যাকরণ সেটাই যেটা কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি এবং স্বরূপ বিচার বিশ্লেষণ করে এবং এই উপাদানগুলোর সাথে সম্পর্ক নির্ণয় করে। দেখো বিভিন্ন উপাদান বলতে তোমরা কি বুঝতেছো, এই যে দেখো যে শাস্ত্রের কোনো ভাষার বিভিন্ন উপাদান, ভাষার কিন্তু বিভিন্ন উপাদান আছে, যেমন হচ্ছে তোমার ধ্বনি, তারপর বর্ণ, এগুলো শব্দ, এগুলো কিন্তু এক একটা উপাদান, এগুলো হচ্ছে ভাষার উপাদান। এগুলো, এগুলোর মধ্যে এগুলো যে উপাদানগুলো আছে ধ্বনি বর্ণ শব্দ বাক্য, এগুলোর সাথে তোমার প্রকৃতি এবং স্বরূপের বিচার বিশ্লেষণ করে ব্যাকরণ এবং তাদের সম্পর্ক নির্ণয় করে, সেটাই হচ্ছে ব্যাকরণ। আর এগুলো যে শাস্ত্রে থাকে সেটাকে বলা হয় ব্যাকরণ। তো ব্যাকরণ গেল, এরপরে যদি বাংলা ব্যাকরণ বলি, তুমি যদি ব্যাকরণের সংজ্ঞাটা পারো তাহলেই কিন্তু বাংলা ব্যাকরণের সংজ্ঞাটা পারবে। কিভাবে, এই যে দেখো, যে শাস্ত্রের কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। তুমি এখানে আছে কোনো ভাষার, তো এখানে কোনো ভাষার সাথে যদি তুমি বাংলাটা বসিয়ে দাও তাহলেই কিন্তু হয়ে গেল বাংলা ব্যাকরণ। অর্থাৎ তুমি যদি বলো যে শাস্ত্রের বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে। দেখো আমি যে তোমাকে বললাম, তোমাদের বললাম এটা কি সঠিক নাকি, আসো আমরা বাংলা ব্যাকরণের সংজ্ঞাটাতে যাই। এই যে দেখো বাংলা ব্যাকরণ, এই যে যে শাস্ত্রের বাংলা ভাষার বিভিন্ন উপাদানের, মানে জাস্ট তুমি বাংলা ভাষাটা অ্যাড করবা তাহলেই হচ্ছে বাংলা ব্যাকরণের সংজ্ঞাটা হয়ে যাবে। এই যে কোনো ভাষার জায়গায় বাংলা, বাংলা ভাষাটা অ্যাড করবা তাহলেই হচ্ছে বাংলা ব্যাকরণটা সংজ্ঞাটা পরিপূর্ণ হবে। এবার দেখো আমি কিন্তু তোমাদেরকে এই যে প্রশ্নের ধরনটা দেখিয়েছি। প্রথমে ছিল হচ্ছে ক বিভাগ, যেখানে 2 মার্কস। তো এরকম আমি যদি তোমাদেরকে প্রশ্ন দিই যে বাংলা ব্যাকরণ কাকে বলে, সেটার মার্কস যদি 2 থাকে, সেক্ষেত্রে কিন্তু জাস্ট এই সংজ্ঞাটুকু দিলেই যথেষ্ট। তোমরা গতকালকে আমাকে একজন কমেন্ট সেকশনে প্রশ্ন করেছিলে যে স্যার কতটুকু দিব, যে মনীষীদের সংজ্ঞা কি দিতে হবে কিনা। তো সেটার উত্তর করছি যে যদি প্রশ্নের উত্তর যদি 2 থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এই নর্মাল সংজ্ঞাটা দিলেই যথেষ্ট। আর যদি মার্কস 4 থাকে সেই ক্ষেত্রে কিন্তু মনীষীরা যে সংজ্ঞা দিয়েছেন, মানে ভাষাবিদরা যে সংজ্ঞা দিয়েছেন সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। দুটা থেকে একটা ভাষাবিদদের সংজ্ঞা কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? তো এই যে দেখো ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন বাংলা ব্যাকরণের সংজ্ঞাতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে শাস্ত্র পাঠ করলে
বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকেই হচ্ছে বাংলা ব্যাকরণ বলে। ঠিক আছে? যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। খুব সহজ, তাই না? এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে সংজ্ঞাটা দিয়েছেন খুবই সহজ। তো দেখো আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি কি সংজ্ঞা দিয়েছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, যে শাস্ত্র দিয়ে বাংলা ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগ নীতি বিশেষভাবে নির্ণয় করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। ঠিক আছে? যে শাস্ত্র দিয়ে বাংলা ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগ নীতি বিশেষভাবে নির্ণয় করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকরণ শাস্ত্রের উদ্ভব ও বিকাশ। ব্যাকরণ শাস্ত্রের উদ্ভব ও বিকাশটাও আমাদেরকে জানতে হবে। দেখো, ইউরোপীয় বণিক সম্প্রদায় ও মিশনারিরা ব্যবসায় প্রতিষ্ঠা লাভ ও ধর্মপ্রচারের প্রয়োজনে বাংলা ভাষার শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে এবং হচ্ছে তাদের প্রচেষ্টাতেই প্রথম বাংলা ব্যাকরণ শাস্ত্রের সূত্রপাত হয়। তো পর্তুগিজ পাদ্রী আছেন একজন, ওনার নাম হচ্ছে মনোয়েল দা এস সম্পুসাও। উনি সর্বপ্রথম রোমান হরফে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন, সেটা হচ্ছে 1734 খ্রিস্টাব্দে। দেখো, 1734 খ্রিস্টাব্দে, অর্থাৎ হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের চর্চা এবং উদ্ভবের ইতিহাসটা কিন্তু খুব বেশি দিনের নয়। অর্থাৎ দেখো, অষ্টাদশ শতাব্দীতে বাংলা ব্যাকরণের উদ্ভব ও বিকাশের চর্চা শুরু হয় 1734 খ্রিস্টাব্দে। ও পরবর্তীতে ইংরেজ পণ্ডিত নাথানিয়েল ব্রাসি হেলহেড বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন এবং তা 1778 খ্রিস্টাব্দে হুগলি থেকে প্রকাশিত হয়। তো পরবর্তীতে 1801 সালে ক্যারি সাহেব ব্যাকরণ রচনা করেন। আর প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা হিসেবে গঙ্গা কিশোর ভট্টাচার্যের নাম উল্লেখযোগ্য, যা 1816 সালে প্রকাশিত হয়। পরবর্তীতে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ নামে ব্যাকরণ রচনা করেন। আচ্ছা, তোমরা আমার সাথে একটু রেসপন্স করবা। আমি যে স্লাইড দেখাচ্ছি আজকে কি হচ্ছে, তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? যদি দেখতে না পারো আমাকে জানাও, সেক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে লাইভ ক্লাস নিব। ঠিক আছে? তোমরা কাইন্ডলি রেসপন্স করো যে হচ্ছে তোমরা দেখতে পারছো কিনা। তোমরা কি স্লাইডটা দেখতে পারছো? যদি স্লাইড দেখতে না পারো সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি হচ্ছে তোমাদেরকে লাইভ ক্লাসটা নিব সেক্ষেত্রে। আমাকে জানাও যে স্লাইড গুলো দেখা যাচ্ছে কিনা। তো এই গেল, তারপরে এই যে তোমাদের জন্য বইটা রেখেছি, যেখানে হচ্ছে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। এখানে এই এই পেজে দেখাচ্ছে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, তারপর ব্যাকরণের শ্রেণী বিভাগ, ব্যাকরণের আলোচ্য বিষয়, তারপর এইগুলো এই বইয়ের পাতায় এগুলো দেখাচ্ছে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, ব্যাকরণের শ্রেণী বিভাগ এবং ব্যাকরণের আলোচ্য বিষয়। তো এই বই এখানে অনেক ছোট ছোট, সেজন্য আমি তোমাদের জন্য কিন্তু স্লাইড রেখেছি। তোমাদের জন্য আমি স্লাইড রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আমাকে কাইন্ডলি একটু আমাকে একটু তোমরা জানাও যে তোমরা আমার স্লাইড দেখতে পারছো কিনা, যেন গতকালকের মতো না হয়। যদি স্লাইডে কোনো ধরনের সমস্যা হয় আমি কিন্তু তোমাদেরকে এই ক্লাসটা স্টপ করে লাইভ ক্লাস নিব। ঠিক আছে? দেখতে পাচ্ছো? আচ্ছা, মাহমুদুল হাসান লিখেছো দেখতে পাচ্ছো। জুম অ্যাপে নিতে বলছো একজন, ঠিক আছে, চেষ্টা করব পরবর্তী ক্লাসে নেওয়ার জন্য। সাগর আহমেদ, হ্যাঁ দেখা যায়, ধন্যবাদ তোমাকে। তারপর মোকাররম হোসেন লিখেছো দেখতে পাচ্ছো। আচ্ছা, জুম অ্যাপে নিতে বলছো একজন, ঠিক আছে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে জুম অ্যাপে নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো আমি তোমাদেরকে বইটা দেখিয়েছি, এই যে এটা হচ্ছে বইটা।
এই বই, এটা হচ্ছে দ্বিতীয় পেজ, তোমাদেরকে প্রথম পেজটাও দেখিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় পেজ, যেখানে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আছে, ব্যাকরণের শ্রেণীবিভাগ আছে, এবং হচ্ছে তোমার ব্যাকরণের আলোচ্য বিষয় আছে। তো দেখো, বইটা যদি আমি দেখাতাম, ঘোলা আসে, ব্লার আসে, এবং হচ্ছে লেখাগুলো অনেক ছোট ছোট, যার ফলে আমি তোমাদেরকে বইটাও দেখাচ্ছি, যেহেতু তোমাদের কাছে বই নেই। এবং হচ্ছে আমি তোমাদের জন্য স্লাইড করেছি, যাতে তোমরা বুঝতে পারো বড় বড় করে, যাতে সবাই দেখতে যাতে অসুবিধা না হয়। এখন আমি তোমাদেরকে এর স্লাইডটা দেখাচ্ছি, এই পাতার স্লাইডটা দেখাচ্ছি। ঠিক আছে, যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, প্রথমেই আসে হচ্ছে তোমার ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। তো ব্যাকরণের মূল ভিত্তি কিন্তু ভাষা। ভাষা কিন্তু আগে, তারপরে কিন্তু ব্যাকরণ। ঠিক আছে, ব্যাকরণ ভাষাকে অনুশাসন করে না, কিংবা হচ্ছে তোমার ভাষা সৃষ্টির জন্য কিন্তু ব্যাকরণ প্রয়োজন হয় না। ভাষা সৃষ্টির পর সে ভাষাকে কিন্তু বিশ্লেষণ করে যে সমস্ত নিয়ম নীতি রচিত হয়েছে, সেগুলোকে লিপিবদ্ধ করার জন্যই কিন্তু ব্যাকরণ শাস্ত্রের সৃষ্টি। কিন্তু তারপরেও কিন্তু তোমার ব্যাকরণ পাঠ করাটা আবশ্যক। কেন আবশ্যক সেটা আমি এখানে দেখিয়েছি তোমাদেরকে। কারণ হচ্ছে ভাষাকে সর্বপ্রকার বিচ্যুতির হাত থেকে রক্ষা করার জন্য তোমার ব্যাকরণ পাঠ আবশ্যক, এবং ভাষা সম্পর্কে শুদ্ধ প্রশিক্ষণ ও জ্ঞান দান করার জন্য হচ্ছে ব্যাকরণ পাঠ করাটা আবশ্যক। এবং হচ্ছে তোমার ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা ও তার সুষ্ঠু প্রয়োগ বিধি সম্পর্কে সচেতনতা দান করে এটা, সেজন্য সচেতন থাকার জন্য হচ্ছে ব্যাকরণ পাঠটা আবশ্যক। এবং ভাষার সৌন্দর্য সৃষ্টির নিয়ম কানুনও ব্যাকরণ শাস্ত্রই নিয়ন্ত্রণ করে। এবং সর্বোপরি সাহিত্য রস আস্বাদনের জন্য কিন্তু তোমার ব্যাকরণ পাঠটা প্রয়োজন। দেখো, একটি কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ভাষা আগে, ব্যাকরণের উদ্ভবটা পরে। অর্থাৎ ভাষার নিজস্ব কাঠামো পেলে ব্যাকরণ কিন্তু তার স্বরূপ ও পদ্ধতি আলোচনা করে মাত্র। আর এটাই হচ্ছে তোমার ব্যাকরণের প্রকৃতি। আর এই প্রকৃতিটা হচ্ছে তোমার বর্ণনাত্মক, নির্দেশাত্মক নয়। ঠিক আছে, এই প্রকৃতিটা বর্ণনাত্মক, জাস্ট তোমার বর্ণনা করবে যে ভাষাটা কিভাবে গঠিত হয়েছে। এই ব্যাকরণ কিন্তু ভাষাকে নির্দেশ করে না, বর্ণনা করে ভাষাকে। ঠিক আছে, অতএব ব্যাকরণ ভাষাকে যেমন চলতে নির্দেশ দেয় না, তেমনি কিন্তু শাসনও করে না, শুধুই মাত্র ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। এখন তোমাদের যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয়, আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি অবশ্যই সেটা রিপ্লাই দিব। তাহলে তোমার যদি কোনো ধরনের কনফিউশন না থাকে, আমি পরবর্তী ইতে যাচ্ছি, যেটা হচ্ছে ব্যাকরণের শ্রেণী বিভাগ। একটু আগে বলেছি বর্ণনাত্মক। তো দেখো, এই যে ব্যাকরণের আলোচ্য বিষয় ও প্রকৃতি অনুসারে কিন্তু ব্যাকরণকে 4 ভাগে ভাগ করা যায়। এই 4টা ভাগের প্রথম ভাগ হচ্ছে তোমার বর্ণনাত্মক ব্যাকরণ, দ্বিতীয়টা হচ্ছে ঐতিহাসিক ব্যাকরণ, তৃতীয়টা হচ্ছে তুলনামূলক ব্যাকরণ, এবং 4 নাম্বার শ্রেণী বিভাগটা হচ্ছে তোমার দার্শনিক বিচার সূচক ব্যাকরণ। ঠিক আছে, এগুলো জানতে হবে, জানার জন্য রেখেছি। তো এরপরে আসো ব্যাকরণের আলোচ্য বিষয়। দেখো, শুধুমাত্র বাংলা ভাষা না, যে কোনো ভাষাকেই কিন্তু বিশ্লেষণ করলে 3টা মৌলিক অংশ পাওয়া যায়। 3টা মৌলিক অংশের একটি হচ্ছে ধ্বনি তত্ত্ব, দ্বিতীয়টি হচ্ছে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, এবং তৃতীয়টা হচ্ছে বাক্য তত্ত্ব, বা সেটাকে অনেক সময় বাক্যক্রম বলে। এবার দেখো, ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো, যেগুলো আমি বললাম তোমাদেরকে, কেবল ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব বা হচ্ছে বাক্যক্রম, এগুলো কিন্তু একটু ডিটেলে জানতে হবে। ঠিক আছে, এগুলো ডিটেলে জানতে হবে, সেজন্য আমি তোমাদেরকে একটু ডিটেলে বলবো এগুলো। দেখো, প্রথমেই আসি ধ্বনি তত্ত্ব বা বর্ণ। এটা কিন্তু তোমার এই যে বইয়ের মধ্যে, আমি কিন্তু বইটা দেখিয়েছি বইয়ের মধ্যে কিভাবে আছে। এই যে দেখো, বই বইয়ে এই যে দেখো ধ্বনি তত্ত্ব, তারপরে যে ধ্বনি বর্ণ, তারপর ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এই যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেজটা, যেটা আমি দেখিয়েছি তোমাদেরকে। এই যে দেখো, এখন আমরা ধ্বনি তত্ত্বটা পড়ছি। তোমাদের তো হাতে বই নেই, তাই আমি বইটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, ধ্বনি তত্ত্ব আমি এখন পড়বো, বলবো তোমাদের। তো দেখো, ধ্বনি তত্ত্বে কি আসে, বইটা প্রথমে বলছি, তারপর আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর জন্য বলবো। বইয়ে যেটা বলেছে সেটা হচ্ছে মানুষের বাক প্রত্যঙ্গজাত, অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা
আজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদি সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। এ দেখো বাক প্রত্যঙ্গ জাত, গতকালকে কিন্তু আমি তোমাদেরকে এটা বলেছিলাম, বাক প্রত্যঙ্গ জাত। বাক, বাকযন্ত্র গতকালকে পড়েছি, যেটা হচ্ছে বাক মানে হচ্ছে কথা, আর যন্ত্র হচ্ছে এই যে টুলস, মানে এই যে টুলস গুলো কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা এগুলো। তো এই বাক প্রত্যঙ্গ জাত যে এগুলো থেকে, এগুলোর সাহায্যে যেটা উচ্চারিত হয় সেটাই হচ্ছে তোমার ধ্বনি, অর্থাৎ ধ্বনি। যেমন আমি বলছি তোমাদেরকে, অ, আ, ক, খ এগুলো কিন্তু ধ্বনি, ঠিক আছে? এগুলো যে আমি বলছি এগুলো কিন্তু ধ্বনি। অ, আ, ক, খ এগুলো ধ্বনি, কিন্তু এগুলো যখন আমি লিখে প্রকাশ করব তোমাদেরকে, সেটা কিন্তু হয়ে যাবে বর্ণ। ঠিক আছে? অর্থাৎ ধ্বনির লিখিত রূপটা হচ্ছে তোমার বর্ণ, আর হচ্ছে বর্ণের উচ্চারিত রূপটা হচ্ছে তোমার ধ্বনি। ঠিক আছে? এই ধ্বনি আর বর্ণ নিয়ে কিন্তু কোনো ধরনের কনফিউশন রাখবা না। এটা কিন্তু খুব মানে মৌলিক বিষয়, এটা সবাইকে বুঝতে হবে। ধ্বনি এবং বর্ণ, ধ্বনিটা হচ্ছে তোমার বর্ণের উচ্চারিত রূপ, যেমন অ, আ, ক, খ আমি এগুলো উচ্চারণ করছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ধ্বনি। আর বর্ণটা তখনই হবে যখন আমি লিখে প্রকাশ করব, যেমন আমি বলছি অ, আ, ক, খ, ক এটা হচ্ছে তোমার ধ্বনি। আর যখনই আমি এই যে লিখে প্রকাশ করব ক, তখনই সেটা হয়ে যাবে বর্ণ। এবার আসো আমরা বর্ণের যে সংজ্ঞাটা আছে বইয়ে সেটা একটু পড়ি। বইয়ের মধ্যে যে বর্ণের সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে বাক প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। বাংলা ভাষায় এ প্রতীক বা চিহ্নকেই বলা হয় তোমার বর্ণ। এই দেখো প্রতীক বা চিহ্ন, যেটা আমি একটু আগে বলেছি তোমাদেরকে, যে আমি ক বলছি, কটা আমি বলছি, সেটা হচ্ছে ধ্বনি। আর আমি যখন এটা প্রতীকের সাহায্যে প্রকাশ করছি মানে লিখছি, সেটাই হচ্ছে তোমার বর্ণ। এই যে দেখো, ঠিক আছে? আশা করি তোমার বর্ণ এবং ধ্বনি নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না তোমাদের। আচ্ছা, তোমরা যদি বর্ণ আর ধ্বনি বুঝে থাকো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, দেখি কে সেটার উত্তর করতে পারে। ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি ক, এটা কি বলো তো? আমি তোমাদেরকে বলছি ক, এটা কি ধ্বনি নাকি বর্ণ? আমাকে তোমরা কমেন্ট সেকশনে উত্তর দাও তো। ক, এটা আমি বলছি, এটা কি ধ্বনি নাকি বর্ণ? দেখি কে সবার আগে উত্তর করতে পারে। শোনো, আমি কিন্তু পার্টিসিপেটরি ক্লাস নিতে পছন্দ করি, আমিও বলবো, সাথে তোমরাও কিন্তু অ্যাক্টিভ থাকবা। ঠিক আছে? আমি বলছি ক, এটা কি ধ্বনি নাকি বর্ণ? বর্ণ, একজন বলেছে বর্ণ। আমি কিন্তু বলেছি যে আমি বলছি ক, ঠিক আছে? আমি কিন্তু বলছি ক, তোমরা আবার খেয়াল করো। হ্যাঁ, ধ্বনি। সৌরভ কুমার মল্লিক বলেছে ধ্বনি, আর মাহফুজ বলেছে বর্ণ। আচ্ছা, আমি কিন্তু বলছি ধ্বনি, ঠিক আছে? আমি কিন্তু এটা বলেছি যে বর্ণের হচ্ছে উচ্চারিত রূপটা কিন্তু তোমার ধ্বনি। আমি যেহেতু এটা মুখে বলছি, তোমার আমি কিন্তু এটা মুখে বলছি যে ক, ঠিক আছে? তো আমি যেহেতু এটা মুখে বলছি মানে উচ্চারণ করছি, তাহলে এটা কিন্তু ধ্বনি হবে। কিন্তু আমি যদি তোমাকে বলতাম যে আমি লিখেছি ক, এটা কি বলো, তাহলে সেই ক্ষেত্রে এটা বর্ণ হতো। আচ্ছা, মল্লিক সবার আগে উত্তর দিয়েছিলা, তোমাকে ধন্যবাদ। তোমাকে সবার আগে ধন্যবাদ। আরো অনেকেই উত্তর করছো, সঠিক উত্তর করছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ যে তোমরা ফুল কনসেন্ট্রেশনে আছো এবং আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছো তোমরা। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, নাজমুল বলেছো, কারিনা বলেছো, আব্দুল সালি বলেছো, তারপর হচ্ছে তোমার সাবিকুন নাহার বলেছো, মারুফা বলেছো, হ্যাঁ সৌরভ কুমার মল্লিক সবার আগে বলেছো, ধন্যবাদ তোমাকে। রিফাত বলেছো, সাবিকুন নাহার, আচ্ছা আচ্ছা, কি ইসলাম মোহাম্মদ, মিরাজুল ইসলাম, আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। মালিহা, তারপর বিহান, তোমরা সবাই সঠিক উত্তর করেছো। তারপর মাহমুদুল ইসলাম, আচ্ছা অনেকে সঠিক উত্তর করেছো। আচ্ছা, মোহাম্মদ সালমান সাকিব বলেছো। আচ্ছা, শারমিন বলেছে। আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা সঠিক সঠিক উত্তরটা ধরতে পেরেছো। হ্যাঁ, এটা ধ্বনি হবে। আর যখন আমি লিখে বলবো ক, সেটা কিন্তু তোমার বর্ণ হবে। আচ্ছা, মনে করো আমি তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দিলাম যে ক, ঠিক আছে? আমি পরীক্ষায় প্রশ্ন লিখে দিলাম যে ক, এটা কি?
আমি তোমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন উল্লেখ করে দেই যে ক এটা কি ধ্বনি নাকি বর্ণ, ঠিক আছে, সেই ক্ষেত্রে উত্তরটা কিন্তু হবে তোমাদের ধ্বনি। ঠিক আছে, সেই ক্ষেত্রে উত্তরটা কিন্তু ধ্বনি হবে, বর্ণ হবে না। প্রশ্নপত্রে আমি ক লিখে দিচ্ছি, এটা কি ধ্বনি নাকি বর্ণ, কিন্তু সেটা কিন্তু যেহেতু আমি লিখে দিচ্ছি, যে আমি নিজে একটু আগে বলছি তোমাদেরকে যে ধ্বনির লিখিত রূপ হচ্ছে তোমার বর্ণ, কিন্তু তারপরেও আমি যদি প্রশ্নপত্রে দেই যে ক কি এটা ধ্বনি নাকি বর্ণ, সেক্ষেত্রে এটার উত্তরটা কিন্তু ধ্বনি হবে। ঠিক আছে, কারণ দেখো যে যখন কনফিউশন ক্রিয়েট হবে তখন ধ্বনি আর বর্ণ এই দুইটার মধ্যে কিন্তু আগে কিন্তু মানে উত্তর হচ্ছে ধ্বনি হবে। কারণ দেখো আমরা কিন্তু আগে ভাষাটা শিখি, দেখো আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু আগে ভাষাটা শিখেছি, অ আ ক খ আমরা শিখেছি প্রথমে, তারপর কিন্তু আমরা লিখেছি। ঠিক আছে, তো আমরা যে শিখেছি ওটা হচ্ছে ধ্বনি, আমরা যখন আমরা লিখেছি তখন ছিল সেটা বর্ণ। তো ধ্বনি আগে বর্ণ পরে। তো যখনই কোনো কনফিউশন হবে ধ্বনি আর বর্ণ নিয়ে বা পরীক্ষার প্রশ্নপত্রে, যে দুইটার উত্তরই হচ্ছে, মানে আমি প্রশ্নপত্রে লিখে দিলাম ক কি, তো উত্তর কিন্তু দুটাই হচ্ছে, ধ্বনিও হচ্ছে বর্ণও হচ্ছে। তো সেই ক্ষেত্রে উত্তর কিন্তু, ধরো আমি এমসিকিউ দিলাম, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটা ধ্বনি হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। কিন্তু তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক ঠিক আছে, তোমরা সবাই রেসপন্স করছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো সমস্যা থাকলে শেয়ার করবে, কমেন্টসে জানাবে, আমি হচ্ছে তোমাদেরকে সেটা রিপ্লাই দিব। ঠিক আছে, আচ্ছা, ধ্বনি আর বর্ণ বা বর্ণের মধ্যে পার্থক্যটা বললাম। এবার আসো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তোমাদের বইয়ে আছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো এখন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি? এখানে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো বলা হয়েছে, দেখো, ধ্বনির উচ্চারণ প্রণালী, তারপর উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনির সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্ব বিধান ও সত্য বিধান। তো এগুলো তোমাদের এখন বলে দিচ্ছি, জাস্ট তোমাদের পয়েন্ট গুলো বলছি। তো এখন এগুলোর বিস্তারিত তোমাদেরকে পরবর্তী ক্লাসে নেওয়া হবে, মানে এই চ্যাপ্টার এতটুকুই, মানে ধরো আমরা যখন নত্ব বিধান সত্য বিধান পড়বো তখন জানতে পারবে। তারপর ধ্বনির পরিবর্তন ও লোপ এগুলো জানতে পারবে পরবর্তীতে যখন আমি তোমাদেরকে স্বর সমাগম বা এই ধরনের চ্যাপ্টার গুলো যখন পড়াবো, তখন হচ্ছে এই বিষয়গুলো তোমরা একদম ডিটেইলে জানতে পারবে। তো আপাতত ধ্বনিতত্ত্বের যে আলোচ্য বিষয় এই কয়টা, এই 6টা আলোচ্য বিষয় আছে ধ্বনিতত্ত্বের: ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত বিধান এবং সত্য বিধান, এগুলো আছে তোমার। তো দেখো এরপর আছে 3 নাম্বার পাতা। দেখো আমি 2 নাম্বার পাতা যে দেখিয়েছিলাম সেখানে এতটুকুই আছে, এই যে এটা ছিল আমার 2 নাম্বার পাতা, এই পাতাতে এতটুকুই ছিল। সরি, এটা হচ্ছে প্রথম পাতা, প্রথম পাতা ছিল এটা, এটা ছিল দ্বিতীয় পাতা। এই দেখো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় পর্যন্তই ছিল, এটা ছিল দ্বিতীয় পাতা। তো আমি তোমাদের দ্বিতীয় পাতাটা শেষ করলাম, যেহেতু তোমাদের কাছে বই নেই তাই আমি কিন্তু বারবার তোমাদেরকে বইয়ের পিকচারটা দেখিয়ে নিচ্ছি। এই যে ব্যাকরণটা পড়াচ্ছি, যে ব্যাকরণ চ্যাপ্টারটা পড়াচ্ছি, এখানে 3 পাতা আছে। একটু আগে প্রথম পাতাটা দেখিয়েছি এবং সেটা তোমাকে স্লাইড করেও পড়িয়েছি, মানে বলেছি, বলার চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝাতে পেরেছি। তো তারপরে আছে হচ্ছে দ্বিতীয় পাতা, এটা ছিল দ্বিতীয় পাতা, এখন দ্বিতীয় পাতাটাও তোমাদেরকে শেষ করেছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে কমেন্টস করবে, আমি যেরকম গতকালকের কমেন্টস গুলো তোমাদের নিয়ে আজকে সলভ করার চেষ্টা করলাম, আজকেও যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই রিপ্লাই করবে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেটা রিপ্লাই করব, অথবা যদি আজকে সময় থাকে আজকেই করব। ঠিক আছে, তো এই যে দ্বিতীয় পাতাটা আমাদের শেষ হলো। এবার আসি আমরা তৃতীয় পাতা। এই যে দেখো, দ্বিতীয় পাতার শেষ ছিল ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, যেটা আমি কেবলই বললাম, তোমাদের সাথে কেবলই শেয়ার করলাম। ঠিক আছে, এবার আসি আমরা তৃতীয় পাতায়। এই দেখো তৃতীয় পাতা, তৃতীয় পাতা, এই যে এখানে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব আছে। আমরা কিন্তু পড়ছি তোমার হচ্ছে আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয় পড়ছি, যেখানে ছিল তোমার ধ্বনিতত্ত্ব, তারপর শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা বাক্যক্রম। তো আমাদের প্রথমটা শেষ হলো, ব্যাকরণের আলোচ্য বিষয় প্রথমটা শেষ হলো, যেটা ছিল ধ্বনিতত্ত্ব। তো এখন হচ্ছে আমরা শব্দতত্ত্বে যাব। তার আগে যাওয়ার আগে তোমাদেরকে বইয়ের পাতাটা দেখিয়ে নিলাম, যেহেতু তোমাদের কাছে বই নেই।
ঠিক আছে, এই যে দেখো, এবার আমি আসি শব্দ তত্ত্বে। এই যে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব। এই দেখো, এক বা একাধিক ধ্বনি যোগে গঠিত হয় শব্দ। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এবং বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। দেখো, এক বা একাধিক ধ্বনি যোগে গঠিত হয় শব্দ এবং শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। দেখো, একটা শব্দ যদি বলি, ধরো বই, এখানে কিন্তু দুইটা ধ্বনি আছে, ব এবং রসি। ধ্বনি না, এটা যদি উচ্চারণ করি সেক্ষেত্রে ধ্বনি, আর যদি লিখি ব রসি সেক্ষেত্রে কিন্তু বর্ণ। এখানে তোমার দুইটা বর্ণ আছে, যেহেতু আমি উচ্চারণ করছি তাই আমি এখানে এই যে দেখো এক বা একাধিক ধ্বনি বলছি। এখানে আমি যদি বই বলি তাহলে এখানে দুইটা ধ্বনি আছে, ব এবং রসি। ব এবং রসি যখন আমি উচ্চারণ করছি, আবার লিখলে কিন্তু সেটা বর্ণ হয়ে যাবে। তো এখানে এই যে এক বা একাধিক ধ্বনি যোগে গঠিত হয় শব্দ। দুইটা ধ্বনি নিয়ে, এই যে বই, দুইটা ধ্বনি নিয়ে হচ্ছে শব্দটা হয়েছে। আর শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এবং বাক্যের ক্ষুদ্রতম একক কিন্তু শব্দ। ঠিক আছে, ধরো আমি একটা বাক্য বললাম, আমি বই পড়ি। ঠিক আছে, আমি বই পড়ি। এখানে আমি একটা শব্দ, বই একটা শব্দ, পড়ি একটা শব্দ, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ। এইটাই সেই জন্য বলা হয়েছে। আবার আমি বই পড়ি, এটা কিন্তু সম্পূর্ণ মিলে একটা বাক্য। ঠিক আছে, তো এই জন্য বলা হয়েছে এই যে তিনটা শব্দ নিয়ে একটা বাক্য হয়েছে, যার ফলে এখানে বলা হয়েছে বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। তিনটা শব্দ নিয়ে আমি যে মাত্র তোমাদের সাথে যে এক্সাম্পলটা শেয়ার করলাম, আমি বই পড়ি, এখানে তিনটা শব্দ আছে, আমি, বই এবং পড়ি। এই তিনটা শব্দ নিয়ে কিন্তু একটা বাক্য হয়েছে। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, আবার শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তো এরপরে আসি আমরা, পরবর্তীতে আছে তোমার শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এখন বাক্যে ব্যবহৃত শব্দ বা পদের বিভিন্ন গঠন প্রকৃতিগত বিশ্লেষণ করাটাই হচ্ছে তোমার শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বে এই বিষয়গুলো আলোচনা করা হয়, যেটা হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দ বা পদের বিভিন্ন গঠন প্রকৃতিগত বিশ্লেষণ। এর মধ্যে আছে তোমার শব্দ মূল। দেখো, এর মধ্যে আছে শব্দ মূল, শব্দ, শব্দের ব্যুৎপত্তি, শব্দের গঠন, বচন, লিঙ্গ, ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল এবং পুরুষ। তো বচন, লিঙ্গ, শব্দ, শব্দের উৎপত্তি, শব্দের গঠন, এই যে শব্দের, এগুলো হচ্ছে তোমরা বড় বচন, লিঙ্গ, ক্রিয়ামূল, এগুলোর উপরে কিন্তু একটা অধ্যায় আছে। তো এগুলো হচ্ছে পরবর্তী, তোমরা এগুলোর উপর ক্লাস পাবে। তো সেখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বচন, লিঙ্গ, ক্রিয়ামূল, ক্রিয়ার কাল বা পুরুষ, কম বেশি জানো তোমরা। তারপর এগুলোর উপর আলাদা আলাদা অধ্যায় আছে, তখন ব্যাপারগুলো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আসি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আছে বাক্যতত্ত্ব বা পদক্রম। আমরা কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয় পড়েছি। ব্যাকরণের আলোচ্য বিষয়ে কিন্তু প্রথম আলোচ্য বিষয় ছিল ধ্বনি তত্ত্ব, দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল তোমার শব্দ তত্ত্ব, আর এই যে এখন তৃতীয়টায় এসেছি, যেটা হচ্ছে তোমার বাক্য তত্ত্ব। ঠিক আছে, তো এখন বাক্য তত্ত্বটা বলতে কি বোঝাচ্ছে? এই যে মানুষের বাক প্রত্যঙ্গ যা ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক্য প্রবাহের এক একটি অর্থপূর্ণ অংশকেই কিন্তু বলা হচ্ছে বাক্য। ঠিক আছে, বাক্যের, এটা এখানে বাক্যের সংজ্ঞাটা বলা হয়েছে, মানুষের বাক প্রত্যঙ্গ যা ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বাক প্রবাহের এক একটি অর্থপূর্ণ অংশকেই হচ্ছে তোমার বলা হচ্ছে বাক্য। ঠিক আছে, এই দেখো, এটা বাক্য কিন্তু এক একটা অর্থবোধক হতে হবে, তখনই সেটাকে বাক্য বলবে। এখন আমি যদি বলি তোমাদেরকে যে আমি ভাত খেয়ে, তাহলে কিন্তু এটা বাক্যটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা পরিপূর্ণ বাক্য বলা যাবে না, অর্থপূর্ণ হবে না। যদি বলি যে ভাত খেয়ে আমি ক্লাসে যাব বা আমি লেকচারটা নিব, সেই ক্ষেত্রে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হবে এবং তখনই সেটাকে হচ্ছে বাক্য বলা যাবে। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের কমেন্টস গুলো একটু পড়ছি। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে, ভালো ভালো কমেন্টস করেছো, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তো এখন হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়টা একটু বলি।
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বাক্যের সঠিক গঠন প্রণালী নিয়ে বাক্যতত্ত্ব আলোচনা করে। তারপর বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, সার্থক ব্যবহার এবং হচ্ছে উপাদানগুলোর সার্থক ব্যবহার। তারপর শব্দ বা পদের স্থান। এই যে দেখো, শব্দ বা পদের স্থান, যেমন আমি যদি বলি আমি পড়ি বই, তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু আমি বই পড়ি, এই যে শব্দ বা পদের স্থান মানে পদটাও তোমার ঠিক মতো বসাতে হবে, তাহলেও কিন্তু সঠিক বাক্য হবে না, অর্থপূর্ণ বাক্য হবে না। তো সেই জন্য শব্দ বা পদের স্থানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে পদের রূপ পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম আলোচনা করে। আচ্ছা, এখন দেখো ব্যাকরণের আলোচ্য বিষয় যে তিনটা বললাম, তোমার ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। দেখো এখন অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে ধ্বনি বা বর্ণ, তারপর মানে হচ্ছে ভাষার কিন্তু অনেক সময় প্রশ্ন আসে ভাষার মূল উপাদান কি, বাক্য, শব্দ, ধ্বনি নাকি বর্ণ, তিনটা থাকে। ভাষার মূল উপাদান কি, বাক্য নাকি শব্দ নাকি ধ্বনি, অথবা বর্ণও থাকে অনেক সময়। তো সেই ক্ষেত্রে উত্তরটা কিন্তু হবে তোমার ধ্বনি। ধ্বনি হবে সেক্ষেত্রে উত্তরটা। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আবার অনেক সময় কিন্তু এই প্রশ্ন আসে মানে এমসিকিউ আকারে, যে ভাষার মূল উপকরণ কি, সেই ক্ষেত্রে অনেকেই তোমরা ধ্বনি বা বর্ণ লিখো, সেটা কিন্তু হবে না। ভাষার মূল উপকরণ কিন্তু বাক্য, আর ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ঠিক আছে, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এবং ভাষার মূল উপকরণটা কিন্তু তোমার বাক্য, এবং বাক্যের মূল উপকরণ আবার শব্দ, আবার শব্দের মূল উপকরণ হচ্ছে তোমার ধ্বনি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু ডিটেইলে বলি কেন উপাদান এবং উপকরণ এক্ষেত্রে তোমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, উপাদান কি আর উপকরণ কি, এই জিনিসটা তোমাদেরকে আগে বুঝতে হবে। তো দেখো, এই যে এখানে তিনটা জিনিস, ধ্বনি, শব্দ, বাক্য, মানে একটা ভাষাতে তিনটা পার্ট থাকে, ধ্বনি থাকে, ধ্বনি বা বর্ণকে একটা পার্ট বলছি, শব্দকে একটা বলছি এবং বাক্যকে একটা বলছি। অর্থাৎ ধ্বনি বা বর্ণ থেকে হয় একটা শব্দ, যেমন তোমাদেরকে বললাম বই, এখানে হচ্ছে দুইটা বর্ণ আছে, বা উচ্চারণ যখন করছি তখন সেখানে দুইটা ধ্বনি আছে। তো বই হচ্ছে একটা শব্দ, দেখো, ধ্বনি থেকে হলো শব্দ, এরপর শব্দ থেকে হলো বাক্য, যে আমি বই পড়ি, তিনটে শব্দ নিয়ে একটা বাক্য হলো। অর্থাৎ ধ্বনি বা বর্ণ, শব্দ এবং বাক্য, ঠিক আছে, তিনটা নিয়ে একটা বাক্য হলো আমি বই পড়ি। আর এটা হচ্ছে একটা ভাষা। ঠিক আছে, তো ধ্বনি বা বর্ণ, শব্দ এবং বাক্য, এই তিনটা নিয়ে একটা ভাষা হচ্ছে। তো এখন এই ভাষার মূল উপাদানটা হচ্ছে তোমার ধ্বনি। এখন আর ভাষার মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে তোমার বাক্য। তো উপাদান এবং উপকরণ, উপাদানটা হচ্ছে তোমার ফিক্সড। ঠিক আছে, উপাদানটা হচ্ছে ফিক্সড, সেটা কখনোই নড়বে না, চড়বে না, ফিক্সড। তো দেখো অনেক সময় হয় কি, যে আমরা করি, উপাদান এবং উপকরণের পার্থক্য বোঝানোর জন্য আমি ছোট একটা এক্সাম্পল বলছি, আশা করি তোমরা বুঝবা। ধরো আমরা কি হয়, খিচুড়ি, ধরো ধরো খিচুড়ি, পায়েস বা ভাত, তিনটা তিনটা কিন্তু আলাদা জিনিস, তিনটা কিন্তু তিনটা উপকরণ, তিনটা কিন্তু হচ্ছে তিনটা উপকরণ। একটা হচ্ছে আহ, একটা পায়েস, একটা হচ্ছে তোমার পায়েস একটা, খিচুড়ি একটা, ভাত একটা, তিনটা হচ্ছে উপকরণ। আর তিনটা উপকরণের কিন্তু একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে কি, চাউল। ঠিক আছে, তিনটার কিন্তু একটা জিনিস ফিক্সড, সেটা হচ্ছে চাউল, ওইটা হচ্ছে উপাদান। এক্ষেত্রে চাউলটা হচ্ছে তোমার উপাদান। ঠিক আছে, চাউলটা হচ্ছে উপাদান যেটা ফিক্সড থাকবে। আর হচ্ছে চাউল দিয়ে যে তোমরা রান্না করছো পায়েস, খিচুড়ি, অথবা হচ্ছে ভাত, এই তিনটা হচ্ছে উপকরণ। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক সেরকম ভাষা থেকে বাক্য, বাক্য থেকে শব্দ, শব্দ থেকে বর্ণ, এগুলো কিন্তু উপকরণ। ভাষার উপকরণ বাক্য, যদি পেছন থেকে আসি, ভাষার উপকরণ হচ্ছে বাক্য, বাক্যের উপকরণ হচ্ছে শব্দ, আর শব্দের উপকরণ হচ্ছে তোমার ধ্বনি বা বর্ণ। আর এগুলো সবগুলোই কিন্তু তোমার ধ্বনি থেকে এসেছে। তো এখন আমি যদি ভাষার উপাদান কি বলি, এটা এখানে ধ্বনিটা হচ্ছে চাল। ঠিক আছে, আমি যদি ভাষার উপাদান বলি সেটাও হবে ধ্বনি, আমি যদি বাক্যের উপাদান বলি সেটাও হবে ধ্বনি, আমি যদি শব্দের উপাদান বলি সেটাও হবে ধ্বনি। ঠিক আছে, সবগুলোই ধ্বনি থেকে এসেছে। তো উপাদানটা ফিক্সড। যেমন হচ্ছে বাংলা ভাষায় বর্ণ কয়টা, 50টা।
ঠিক আছে, 50টা ধ্বনি। ওই ধ্বনিটা যখন লিখিত রূপে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে বর্ণ। সো বাংলা ভাষায় তোমার উপাদান হচ্ছে 50টা, 39টা ব্যঞ্জন বর্ণ এবং 11টা স্বরবর্ণ। সর্বমোট 50টা বর্ণ নিয়ে হচ্ছে তোমার বাংলা বাংলা ভাষার বর্ণ, বাংলা বর্ণমালা। এটা হচ্ছে তোমার উপাদান। ঠিক আছে, সেজন্য এই ধ্বনিটা ফিক্সড। তোমার যে কোনো উপাদান যদি বলে, ভাষার উপাদান কি, বাক্যের উপাদান কি, শব্দের উপাদান কি, সবগুলোর উপাদান হবে তোমার ধ্বনি, যেটা হচ্ছে ফিক্সড থাকবে। আর উপকরণ চেঞ্জ হবে, যেমন ভাষার উপকরণ বাক্য, বাক্যের উপকরণ শব্দ এবং শব্দের উপকরণ ধ্বনি। ঠিক আছে, তো আশা করি তোমাদের ধ্বনি মানে আশা করি তোমাদের উপাদান এবং হচ্ছে উপকরণ, এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। এবং ধ্বনি বা বর্ণ, শব্দ, বাক্য, ভাষা, এগুলার মূল একদম জিস্টে কোনো ধরনের প্রবলেম তোমাদের থাকবে না যদি তোমরা বুঝতে পারো। তোমাদের ক্লাসের উত্তরের পাশাপাশি যে চাকরির যে পরীক্ষাগুলো থাকে, তোমরা যখন উপসহকারী কৃষি অফিসারের জন্য যখন পরীক্ষা দিবা, এই ধরনের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন থাকে যেগুলো নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। এই তো তখন কিন্তু তোমাদের এই যদি তোমরা ক্লিয়ার থাকো এই ব্যাপারগুলোতে, দেখবা যে এই ব্যাপারগুলোতে কনফিউশন ক্রিয়েট হচ্ছে না এবং তোমরা খুব কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এবার এগুলো গেল তোমার আলোচ্য বিষয়গুলো। ব্যাকরণের আলোচ্য বিষয় এই তিনটাই হচ্ছে আলোচ্য বিষয়, কিন্তু তারপরেও কেউ কেউ এই যে কিছু আলোচ্য বিষয় বলে থাকেন অনেক ভাষাবিদরা, যেমন এই যে নিম্নোক্ত বিষয়গুলো ব্যাকরণের আলোচ্য বিষয় বলেও অনেকেই মত প্রকাশ করে থাকেন। যেমন হচ্ছে তোমার অর্থতত্ত্ব, ছন্দতত্ত্ব এবং অলংকার তত্ত্ব। এই বিষয়গুলো জাস্ট জানার জন্য তোমাদের সাথে মানে শেয়ার করা, স্লাইডটা শেয়ার করা। তো অনেক ভাষাবিদরা এই তিনটাকেও হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় মনে করে, কিন্তু ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে তোমার ধ্বনিতত্ত্ব, তারপর হচ্ছে তোমার শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব, যেটা তোমাদের সাথে ডিটেইলে আলোচনা করেছি। আচ্ছা, তোমাদের সাথে ক্লাস করে আমার খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো প্লিজ আমার সাথে শেয়ার করবা। ক্লাস টাইম শেষ। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদেরকে। ভালো থাকবে সবাই।